বায়োলজি সম্পর্কে কিছু তথ্য। বায়োলজি একটি খুব পপুলার সাবজেক্ট এবং আমাদের ভারতবর্ষের খুব ইম্পর্টেন্ট একটি সাবজেক্ট। স্কুল জীবন হোক, কলেজ জীবন হোক, বায়োলজি হচ্ছে জীবনে পড়াশোনা করা, মানে স্টাডি অফ লাইফ। তো এটি বিজ্ঞানের একটি অভিন্ন অঙ্গ। অনেকেই যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে থাকে তারা লাইফ সায়েন্স পড়ে আছে, তো বায়োলজি সেটারই একটা অংশ বলতে পারে। জীবন নিয়ে চর্চা, জীবন নিয়ে পড়াশোনাই হচ্ছে বায়োলজি। বায়োলজির মূলত দুটো ভাগে আমরা ভাগ করি, একটা বোটানি আর একটা জুলজি, যেটা আমাদের ছাত্র জীবনে বা স্কুল লাইফে ম্যাক্সিমাম এই দুটোর উপরেই চর্চা করা। বোটানি অর্থাৎ গাছ নিয়ে পড়াশোনা করা, গাছের জীবন নিয়ে পড়াশোনা করা, এবং জুলজি অর্থাৎ জীববিদ্যা বা অ্যানিমেলস দিয়ে যেসব পড়াশোনা হয় সেটা। এই ছাড়াও বায়োলজির প্রচুর ইম্পর্টেন্ট পার্টস আছে যেগুলো এখন ইনক্লুড করা হয়েছে সিলেবাসে, এবং এটি একটি খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট। প্রত্যেকটি বিজ্ঞান প্রেমী যারা যারা বিজ্ঞান নিয়ে চর্চা করতে চায়, বিজ্ঞান নিয়ে জীবনে এগোতে চায়, তাদের জীবনে বায়োলজি পড়াটা একটা খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট। সুতরাং আসুন আমরা আরো বায়োলজির নতুন নতুন লেকচার শিখবো এই ক্লাসগুলোর মাধ্যমে। তো সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ক্লাস হবে বায়োলজি। তো আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে জেনেটিক্স আর এভলিউশন। বায়োলজির একটা অভিন্ন অঙ্গ এভলিউশনারি বায়োলজি। তো এভলিউশনারি বায়োলজি যে জিনিসটা, আমরা সকলেই এখন জানি যে আমরা বানরের বংশজাত থেকে এসেছি। তো এটা একটি ডারউইনের আমাদের প্রমাণিত থিওরি। তো জেনেটিক্স কথাটাও সেখান থেকেই প্রথম চর্চায় আসে। জেনেটিক্স মানে আমরা এই যে বলি যে আমরা নিজের মা বাবার মতন দেখতে হয়েছি, বা এই গুণটা আমার দাদুর মতন, এই গুণটা আমার পিসির মতন। এই যে আমরা বিভিন্ন আমাদের বড়দের থেকে মনে করি যে এই গুণটা আমাদের কাছে এসছে, এই গুণটা আমাদের কাছে আসে কি করে, সেটা হচ্ছে একটা ক্যারিয়ার নিয়ে আসে, সেটাকে আমরা বলি জিন। তো জিন কথা থেকেই জেনেটিক্স এই জিনিসটা একটা সাবজেক্ট হয়ে ওঠে, বায়োলজির একটা অভিন্ন অঙ্গ হয়ে ওঠে। যে এই ট্রেট বা এই যে একটা ফিচার যেটা আমাদের মধ্যে আছে, আমরা যে নিজেদের ফ্যামিলিকে বিলং করি বা আমরা একটা ডিস্টিংগুইশড হিউম্যান, সেই বিষয়টা যে চর্চা করতে পারছি, এটাই জেনেটিক্সের একটা অবদান। তো সেখান থেকেই জেনেটিক্সের পড়া শুরু হয়। তো সর্বপ্রথম জেনেটিক্সের এই বিশেষ ধারণাটা নিয়ে আসেন একজন মঙ্ক। তো আমরা সকলেই হয়তো তার নাম শুনেছি, সেটা হচ্ছে মেন্ডেল সাহেব। মেন্ডেল সাহেবের কি এক্সপেরিমেন্ট থেকে আমরা প্রথম কিন্তু জেনেটিক্সের একটা থিওরি পাই। অবশ্য মেন্ডেল সাহেবের প্রথম, উনি একজন মঙ্ক হিসাবে ছিলেন, অগাস্টিয়ান অর্ডারের উনি একজন মঙ্ক ছিলেন। ওনার একটা সুন্দর মনাস্ট্রি ছিল যেখানে একটা খুব সুন্দর গার্ডেন ছিল। তো সেই গার্ডেনে উনি কিছু গাছকে দেখতেন এবং গাছদেরকে দেখে মনে করেছিলেন যে এদের একই রকমের গাছ হলো, এদের যেন বিভিন্ন রকমের ক্যারেক্টার আছে দেখা যাচ্ছে। তো সেই ক্যারেক্টারগুলোকে আমরা, উনি দেখলেন যে এই ডিফারেন্সটার কারণ, তখন ওনার একটা রিসার্চের প্রতি একটা আগ্রহ জাগলো। উনি মনাস্ট্রির মধ্যে ওনার যে গার্ডেনটা ওনার ছিল, সেই গার্ডেনে কড়াইশুঁটি বা পি, যেটাকে আমরা সাইন্টিফিক্যালি বলি পাইসাম স্যাটিভাম, সেটার ওপরেই এক্সপেরিমেন্ট করতে শুরু করলেন। প্রথমত মেন্ডেলের এক্সপেরিমেন্ট খুব একটা প্রচার পায়নি, কারণ অনেকেই বলেছিল যে ক্রস জেনেটিক্স, অনেক রকমের ক্রস করতে হতো, প্রবাবিলিটি বা পার্সেন্টেজ হিসাবে দেখা হতো, ফ্র্যাকশন করতো। তো এই বিষয়টি যে অঙ্কর মধ্যে সাথে বায়োলজি, লাইফ সায়েন্স, এটা অনেকে প্রথমত মানতে পারে। কিন্তু পরবর্তীকালে যখন ডিএনএ, আরএনএ এগুলো আবিষ্কার হতে থাকলো, ক্রোমোজোম, জিন, এই ব্যাপারগুলো আরো ক্লিয়ার হলো, তখন দেখলো না, মেন্ডেল সাহেবের এই থিওরিটা ঠিকই আছে। তো আমরা বিশেষত চর্চা করব আজকে দুজন বৈজ্ঞানিকের থিওরির উপর। তাদের নামটাই একবার আপনারা সকলেই হয়তো জানেন, সেটা হচ্ছে ডারউইন সাহেব আর লামার্ক। ইনারা এই এই বইটা দেখতে পাচ্ছ, এটা অরিজিন অফ স্পিসিস। তো এটাই ডারউইন সাহেবের সবার থেকে বিখ্যাত বই। তো এখান থেকেই প্রথম প্রশ্ন জেগেছিল, মানে বৈজ্ঞানিকদের কাছে প্রশ্ন ছোড়া হলো যে আপনারা এত লাইফ সায়েন্স নিয়ে চর্চা করছেন, এত কিছু জানাজানি হচ্ছে, রিসার্চ হচ্ছে, তা আপনারা একটা প্রশ্নের উত্তর দিন যে মানুষ প্রথম এলো কি করে, জীবন প্রথম এই পৃথিবীতে এলোটা কি করে। এই প্রশ্নের উত্তরে অনেক এক্সপেরিমেন্ট শুরু হলো, অনেক থিওরি প্রথমত একটা ধার্মিক, যেটা আমরা বলি থিওরি অফ স্পেশাল ক্রিয়েশন, যেটাতে সোজা সাপটা, মানে তখনকার দিনে যারা পাদ্রী সাহেব বা যারা ধার্মিক গুরু যারা ছিলেন, তারা বললেন যে যেটা ঈশ্বর তৈরি করে দিয়েছেন, এবং ঈশ্বরের তৈরি করা এই গ্রহতে সমস্ত প্রাণীরা যেরকম ভাবে উনি তৈরি করেছে সেরকম ভাবে সবাই থাকছে। কিন্তু এটা বৈজ্ঞানিক সম্মত হচ্ছিল না, গল্প হিসাবেই লোকে এটাকে মানছিল। তো এবার বিজ্ঞান এটাতে কি করে বৈজ্ঞানিক একটা জিনিস নিয়ে
অনেক থিওরি, অনেক ফিলোসফারদের থিওরি, অনেক লোকেদের থিওরি এখানে আস্তে আস্তে শুরু হলো। তো প্রথমত থিওরি একটা খুব বিখ্যাত, যেটা আমার খুব প্রিয় থিওরি আসলে, সেটা হচ্ছে থিওরি অফ প্যানস্পার্মিয়া। এটা গ্রিক ফিলোসফারদের থিওরি ছিল। তারা বলেছিল যে প্রথম জীবন আসে হয়তো কোনো উপগ্রহ বা অন্য গ্রহ থেকে কোনো মিটিওরাইট এখানে এসে পড়েছে, সেখানকার কিছু হয়তো সেল বেঁচে গেছিল, এখানে এসে এই পৃথিবীর আবহাওয়ার সাথে মিলে গিয়ে তারা সেল ডিভিশনের দ্বারা নিজেদের একটা প্রজন্ম তৈরি করতে পেরেছে, সক্ষম হয়েছে। এই থিওরিটাকেও অনেকে অ্যাকসেপ্ট করেছে, মানে এটা একটা কন্ট্রোভার্সিয়াল হয়ে গেছে, কন্ট্রোভার্সি হয়ে গেছে যে এটাকে অ্যাকসেপ্ট করা যায় কি করা যায় না। কিন্তু এটা খুব পপুলার থিওরি, এখনো অনেক লোক এটাকে সাপোর্ট করে থাকে যে অন্য গ্রহে নিশ্চয়ই জীবন থাকতে পারে, তো সেখান থেকে হয়তো এটাও হতে পারে। তো সবার থেকে যেটা লাস্ট অ্যাকসেপ্টেড থিওরি সেটা আমাদের স্ট্যানলি মিলার আর হ্যারল্ড ইউরের থিওরি এক্সপেরিমেন্ট, যেটা ওনারা করেছিলেন যে ওনারা একটা পৃথিবী যখন তৈরি হয়েছিল তখন যে আবহাওয়া ছিল এখন তার অনেকটাই পুরোটাই চেঞ্জ হয়ে গেছে প্রায় বলতে পারে। তো সেই আবহাওয়াটা একটা সাইন্টিফিক ল্যাবরেটরিতে তৈরি করে তারা দেখেছিলেন যে কিছু অর্গানিক মলিকিউল তৈরি হচ্ছে এবং তাদের মধ্যে সেল ডিভিশনের ক্ষমতা, মানে একটা ডিভাইড হওয়ার ক্ষমতা এসেছে। তো সেইখান থেকেই তারা বিশ্বাস করেছিল যে এটাই হয়তো পৃথিবীর প্রথম লাইফ, যেটা অর্গানিক একটা রেভলিউশন, মানে আমরা যে বায়োমলিকুলের কনসেপ্টে সেখান থেকেই আসে এবং বায়োকেমিস্ট্রির একটি পার্ট। তো এখানে এই দুজন মহাশয়ের নাম কেন এলো, ডারউইন সাহেব আর লামার্ক সাহেব। এভলিউশন যখন প্রথম কনসেপ্টে এলো এটা অনেক ক্রিটিসিজম খেয়েছে যে এটা হতে পারে না, এটার সাথে কোনো মিল নেই, কিন্তু ডারউইন সাহেব আর লামার্ক সাহেবের একটা কন্ট্রিবিউশন চিরকাল থেকে গেছে। ডারউইন সাহেব সবাই নাম শুনেছে যে উনি প্রথম থিওরি দিয়েছিলেন সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। আমরা যদি নাও জেনে থাকি এই কথাটা অনেকেই জানি যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, লড়াই করে বেঁচেছে যারা। লামার্ক সাহেবের থিওরিটা অনেকটা ক্রিটিসাইজ করা হয়েছিল, ডারউইন সাহেবের থিওরি অনেকটা এখনো পর্যন্ত অ্যাকসেপ্টেড হয়ে গেছে। এখন যদিও এদের নতুন ভার্সন এসছে, তো এই দুটো মহাশয়ের থিওরি দুটো কিভাবে আলাদা সেইটা একটু বলবো। লামার্ক সাহেব প্রথম নিয়ে এলেন কনসেপ্টটা। উনি বলেছিলেন, ওনার কনসেপ্ট ছিল থিওরি অফ অ্যাকোয়ার্ড ইনহেরিটেন্স বাই ইউজ অ্যান্ড ডিসইউজ অফ অর্গান। লামার্ক সাহেব বলেছিলেন যে, মানে সবাই প্রশ্ন করতে লাগলো যে এই যে আমরা অন্য কারোর থেকে অর্গানটা নিয়ে আমাদের কোনো গুণ আসছে, এই যে ট্রেড ব্যাপারটা, জেনেটিক্স ব্যাপারটা, এভলিউশন ব্যাপারটা, এটা কি করে হচ্ছে। লামার্ক সাহেব বলেছিলেন এটা প্রজন্ম ওয়াইজ এটাকে ট্রান্সফার করছে, মানে প্রজন্ম ওয়াইজই এটা ট্রান্সফার হয়ে যাচ্ছে ভায়া ফ্যামিলি। ওদের আস্তে আস্তে এইটাতে ওরা অ্যাকোয়ার্ড করে একটা লম্বা গলা এখন যেটা আমরা দেখতে পাই সেটা এসছে। এটা উনি ব্ল্যাক স্মিথের একটা এক্সাম্পলও আছে, যে ব্ল্যাক স্মিথ যারা খুব কঠোর কাজ করে তাদের কাজ করতে করতে তাদের মাসেল, এই হাতের মাসেলগুলো স্ট্রং হয়। তা বলা হয়েছিল যে এই ইউজ করছে, এটা এরপরে যে প্রজন্ম আসবে তাদের অটোমেটিক্যালি হাত স্ট্রং হয়ে বেরোবে, কেন কি এটা জিনগতভাবে তাদের মধ্যে ঢুকে গেছে। লামার্কের এই থিওরিটা সাইন্টিফিক দুনিয়াতে খুব একটা নাম করতে পারেনি, এখন অনেকজনই এটাতে একটা নিও লামার্কিজম বা নতুন একটা ভাবে এটাকে ইউজ অ্যান্ড ডিসইউজ অফ অর্গানটাকে স্টাডি করার চেষ্টা করছে। আমাদের শরীরেও যদি দেখেন অ্যাপেন্ডিক্স এখন প্রায় একটা ভেস্টিজিয়াল অর্গান মতো হয়ে গেছে, ইউজ না হয়ে, অনেকেই সেটা বলছে। তো লামার্ক সাহেবের থিওরিতে এটাই ছিল, লামার্ক সাহেবের থিওরি অ্যাকসেপ্ট করা হয়েছিল এবং তখনকার দিনে এই মানুষ